এবিসি অর্থ প্রাথমিক জ্ঞান। তো ইংরেজি শেখার জন্য প্রথমে আমাদেরকে এবিসি শিখতে হয়। তাই আমরা বলতে পারি এবিসি মানেই হচ্ছে প্রাথমিক জ্ঞান। এখন এবিসি দিয়ে একটি বাক্য রচনা করব। যেমন নিবিড় ডাজ নট নো, নিবিড় জানে না, ইভেন এমনকি দ্য এবিসি প্রাথমিক জ্ঞান সম্পর্কে অফ কম্পিউটারের। তাহলে পুরো সেন্টেন্সের বাংলা অর্থ দাঁড়ায় যে কম্পিউটার সম্পর্কে নিবিড়ের কোনো প্রাথমিক জ্ঞান বা ধারণা নেই। এরপরে এ বেড অফ রোজেস মানে হচ্ছে ফুলসজ্জা বা সুখকর অবস্থা। এখন এ বেড অফ রোজেস এই বাক্যটার মধ্যে এ বেড মানে হচ্ছে একটি বিছানা, অফ মানে হচ্ছে এর, রোজেস মানে হচ্ছে গোলাপ ফুল বা ফুল। এখন একটি বিছানা, গোলাপ ফুলের বিছানা অথবা একটি ফুলের বিছানা, এটা মানে ফুলসজ্জা, মানে একটা সুখকর অবস্থা। তো তাহলে আমরা বলতে পারি বেড অফ রোজেস মানে হচ্ছে ফুলসজ্জা বা সুখকর অবস্থা। এখন এটা দিয়ে সেন্টেন্স তৈরি করে দাঁড়ায় যে লাইফ ইজ নট, জীবন হয় না, এ বেড অফ রোজেস পুষ্পসজ্জা, মানে জীবন তাহলে সবসময় সুখকর নয়। এরপরে এ বার্ডস আই ভিউ মানে হচ্ছে এক নজর দর্শন বা এক নজর দেখা অথবা ভাষা বা সাদৃশ্য। এখন এ বার্ডস আই ভিউ এই বাক্যের মধ্যে এ ভার্স মানে হচ্ছে একটি পাখির, আই মানে হচ্ছে চোখ, ভিউ মানে হচ্ছে দেখা। তো একটি পাখির চোখে দেখা, তো একটি পাখির চোখে দেখা মানে হচ্ছে ভাষা দেখা। কারণ একটা পাখি যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন সে নিচের জিনিসগুলোকে বা দৃশ্যগুলোকে সাধারণত স্থিরভাবে দেখতে পারে না, অর্থাৎ ভাষাভাবেই দেখে যায়। তো এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি কিভাবে, যে উই টুক আমরা নিয়েছি এ বার্ডস আই ভিউ, মানে এক নজর দেখেছি বা এক পলক দেখেছি অফ দ্য সিনারি, দৃশ্যটি আমরা এক পলক দেখেছি। এরপরে এ ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। এখন এই ব্ল্যাক শিপ শব্দটাকে আমরা সেন্টেন্সটাকে ভেঙে মনে রাখবো। যেমন এ ব্ল্যাক মানে হচ্ছে একটি কালো, শিপ মানে হচ্ছে ভেড়া। তো ভেড়া সাধারণত সাদা কালারের হয়। তো যদি কোনো ভেড়া কালো থাকে তাহলে বুঝতে হবে সেটা একটু ব্যতিক্রম। তো কুলাঙ্গার হোক আর ভালো হোক সেটা কিন্তু সবসময় ব্যতিক্রম হয়। তো আমরা এখানে মনে রাখার সুবিধার্থে বলতে পারি যে ভেড়ার মধ্যে একটি কালো ভেড়া মানে অবশ্যই একটা ব্যতিক্রম ভেড়া, তার মানে এটা কুলাঙ্গার মনে রাখতে পারি। তাহলে ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। এখন এই ব্ল্যাক শিপ দিয়ে সেন্টেন্স তৈরি করলে কি হয়, এভরি ফ্যামিলি প্রত্যেক পরিবারে হ্যাজ রয়েছে এ ব্ল্যাক শিপ একটা কুলাঙ্গার রয়েছে, মানে প্রত্যেক পরিবারই একজন কুলাঙ্গার থাকে বা দুষ্কৃতিকারী থাকে যে কিনা পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ করে। এরপরে এ ক্যাসল ইন দ্য এয়ার মানে হচ্ছে আকাশ কুসুম কল্পনা। এখন এটাকে যদি আমরা ভেঙে মনে রাখি তাহলে দেখা যাচ্ছে এ ক্যাসল মানে হচ্ছে একটি প্রাসাদ বা দুর্গ, ইন মানে হচ্ছে মধ্যে, দ্য এয়ার মানে হচ্ছে বাতাস, তাহলে বাতাসের মধ্যে একটি প্রাসাদ বা দুর্গ। এটা শুনতেও কেমন অসম্ভব মনে হয় না, যে বাতাসের মধ্যে কোনো একটা দুর্গ প্রাসাদ নির্মাণ করা, এটা আসলেই একটি অসম্ভব কল্পনা। তো এটাকে আমরা বলতে পারি এভাবে যে অনলি একমাত্র ফুলস বোকারাই ক্যান পারে বিল্ড নির্মাণ করতে ক্যাসেল ইন দ্য এয়ার, মানে আকাশ কুসুম কল্পনা করতে পারে। তাহলে মানে একমাত্র মূর্খ বা বোকা যারা আছে তারাই কিন্তু অসম্ভব এরকম কিছু বা অবাস্তব কিছু চিন্তা করতে পারে। এরপরে অ্যাকিলিস হিল, আসলে এখানে সেন্টেন্সটা মানে একটু ডিফারেন্স হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। এখানে হবে অ্যাকিলিস হিল মানে একত্রে হবে। অ্যাকিলিস হিল মানে হচ্ছে কারো কোনো গুরুত্বপূর্ণ দুর্বলতা। এখন অ্যাকিলিস হিল আমরা যারা ট্রয় সিনেমা দেখেছি, এই ট্রয় সিনেমাতে নায়ক অ্যাকিলিস কিছুতেই পরাজিত হচ্ছিল না, মানে তাকে কিছুতেই নায়ক অ্যাকিলিসকে পরাজিত বা বধ করা সম্ভব হচ্ছিল না। তো যখন এই হিল মানে হচ্ছে পায়ের গোড়ালি, যখন এই অ্যাকিলিসের পায়ের গোড়ালিতে তীর নিক্ষেপ করা হলো ঠিক তখনই সে পরাজিত হলো। তার মানে হচ্ছে ওই নায়ক অ্যাকিলিসের দুর্বল জায়গায় ছিল পায়ের গোড়ালি। তো তাই আমরা বলতে পারি যে অ্যাকিলিস মানে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ দুর্বলতা। এখন এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন নিপা ছিল এ গুড ওমেন, একজন ভালো মহিলা, বাট কিন্তু বার্বোসিটি মানে হচ্ছে ভাগাড়ম্বর শব্দের বাহুল্য, ওয়াজ ছিল হার অ্যাকিলিস হিল, তার
দুর্বলতা। মানে নিপা ছিল একজন ভালো মহিলা, কিন্তু তার যে কথাবার্তা সেটা ছিল, বা কথাবার্তা বলার ক্ষেত্রে শব্দ চয়ন এগুলো ছিল তার একটা দুর্বলতা, অর্থাৎ সে সঠিকভাবে হয়তো শব্দ ব্যবহার করে কথা বলতে পারতো না। এরপরে এ কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে আজগুবি গল্প বা গাঁজাখুরি গল্প। এখন এই বাক্যটার অর্থটা আমরা ভেঙে ভেঙে মনে রাখবো। যেমন এ কক মানে হচ্ছে একটি মোরগ, অ্যান্ড মানে এবং, বুল মানে হচ্ছে ষাঁড়, স্টোরি মানে গল্প। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? একটি মোরগ এবং একটি ষাঁড়ের গল্প। তো আসলে মোরগ এবং ষাঁড় এই দুটো যখন মিলিয়ে যায় তখন একটা গল্প হতে পারে না, সেটা একটা অসম্ভব গল্প বা আজগুবি গল্প বলা যেতে পারে। তো আমরা মনে রাখতে পারি এ কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে আজগুবি গল্প বা গাঁজাখুরি গল্প। এখন এইটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব কিভাবে? যেমন হিজ কক অ্যান্ড বুল স্টোরি, তার আজগুবি গল্প ক্যান নট পারে না ইনফ্লুয়েন্স প্রভাবিত করতে মি আমাকে। তার মানে তার যে আজগুবি গল্প বা গাঁজাখুরি গল্প এটা আমাকে সে কখনো প্রভাবিত করতে পারে না। এরপরে এ ফার ক্রাই মানে হচ্ছে বিশাল ব্যবধান বা পার্থক্য। এখন এ ফার মানে হচ্ছে দূরবর্তী, ক্রাই মানে হচ্ছে কান্না। তো যখন মানুষ কিন্তু সাধারণত সচরাচর কান্না করে না, কান্না এবং একটা অবস্থা এটা সবসময় দূর মানে অনেকটা দূরবর্তী থাকে। মানুষ চাইলে হুট করে কান্না করতে পারে না, কান্নাটা আসতে একটু সময় লাগে। তো তার জন্য বলা হচ্ছে যে অনেক দূরবর্তী, তার মানে হচ্ছে বিশাল ব্যবধান বা পার্থক্য। এখন এটাকে আমরা বলতে পারি এভাবে, দিস ফ্ল্যাট, এই ফ্ল্যাট বা ভবনটা, ইজ এ ফার ক্রাই মানে কিছুটা দূরে বা অনেকটা দূরে, ফ্রম থেকে, দ্য হাউস বাড়ি থেকে, দে হ্যাড বিফোর তারা যেখানে আগে ছিল সেখান থেকে তাদের এই বাড়িটা অনেক দূরে। ওকে, এরপরে এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা, মানে একটা বিরক্তিকর অবস্থা। এখন এই ফিশ আউট অফ ওয়াটার এই বাক্যটাকে আমরা যদি ভেঙে মনে রাখি তাহলে কি দাঁড়ায়? এ ফিশ মানে হচ্ছে একটি মাছ, আউট অফ মানে হচ্ছে বাহিরে, ওয়াটার মানে পানি। তাহলে একটি মাছকে যখন পানির বাহিরে রাখা হয় তখন মাছের অবস্থাটা কেমন হয়? নিশ্চয়ই মাছের জন্য একটা বিরক্তিকর অবস্থা তৈরি হয়। আমাদেরকে যদি পানির মধ্যে রাখা হয় তাহলে কেমন অবস্থা হবে? একটা অস্বস্তিকর অবস্থা হবে। তাই আমরা বলতে পারি এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে একটা মাছকে পানির বাইরে রাখলে যেরকম অবস্থা হয়, মানে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয় বা বিরক্তিকর অবস্থা। তো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব যে মাই কন্ডিশন আমার অবস্থা, ইজ হয় জাস্ট লাইক ঠিক মতো, এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে ঠিক একটা অস্বস্তিকর অবস্থা আমার। তাহলে বলছে যে বর্তমানে আমার অবস্থাটা হচ্ছে ঠিক একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছি, বা একটা অস্বস্তিকর বা বিরক্তিকর এরকম অবস্থা। এরপরে এ ফুলস প্যারাডাইজ মানে হচ্ছে বোকার স্বর্গ। এখানে বোঝাই যাচ্ছে এ ফুলস মানে একজন মূর্খ বা বোকার, প্যারাডাইজ মানে হচ্ছে স্বর্গ। তার মানে হচ্ছে ফুলস প্যারাডাইজ মানেই হচ্ছে বোকার স্বর্গ বা মূর্খের স্বর্গ। এখন আমরা বাক্য তৈরি করতে পারি, নোবডি কেহই না, শুড লিভ বাস করা উচিত, ইন এ ফুলস প্যারাডাইজ মানে বোকার স্বর্গে কোনো মানুষেরই বেঁচে থাকা উচিত নয়। এখন বোকার স্বর্গে বেঁচে থাকা মানে কি? মানে হচ্ছে যে আমি মনে করি যে অন্যরা কেউ আমাকে বুঝে না, আমি একাই বুঝি, অথবা আমি এমনটা ভাবতে পারি যে অন্যরা যা ভাবছে আমি তা ভাবছি না, আমার ভাবনাটাই শ্রেয় বা শ্রেষ্ঠ। এরকম আসলে যা কিছু থাকে সেটাই হচ্ছে মূলত বোকার স্বর্গে বা মূর্খের স্বর্গে বসবাস। কারণ তারা কিন্তু সব কিছুই জানে বা আমরা আশেপাশের মানুষ কিন্তু সবই বোঝে, কিন্তু তারপরেও আমি মনে করি তারা কিছুই বোঝে না। তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে একটা বোকার স্বর্গ। এরপরের ফ্রেজ এন্ড ইডিয়মসটা হচ্ছে এ ফরগন কনক্লুশন মানে হচ্ছে অবশ্যম্ভাবী। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এ ফরগন মানে হচ্ছে পূর্ববর্তী বা অগ্রগামী, কনক্লুশন মানে হচ্ছে উপসংহার বা সিদ্ধান্ত। তাহলে একটি পূর্ববর্তী সিদ্ধান্ত বা অগ্রগামী সিদ্ধান্ত। তাহলে এটা আমরা মনে রাখতে পারি এভাবে যে একটা সিদ্ধান্ত যখন আগে নেওয়া হয় তো সেটা অনুযায়ী কিন্তু পরবর্তীতে কার্যক্রমগুলো হয়, যেই কাজগুলো অবিসম্ভাবী বা অবশ্যই হয়ে থাকে। তাহলে এই ফরগন কনক্লুশন মানেই হচ্ছে অবশ্যম্ভাবী। তাহলে এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি কীভাবে? যে হিজ ডিফেট তার পরাজয়, ইন দ্য ওয়ার যুদ্ধে, ওয়াজ ছিল, এ ফরগন কনক্লুশন মানে হচ্ছে পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ এটা পূর্ব বা আগে থেকেই ধারণা করা হয়েছিল যে সে যুদ্ধে পরাজিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন।